আমার মনিকে দেখো সবাই, মনি মনি চুড়িদার পরেছে। নাইট ডিউটি করে মেয়েরা এসে হাজির হয়েছে। মেদিনীপুর লোকালে উঠে বসেছি আমরা। 10:30টায় ট্রেন ছিল, অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে। ভীষণ ক্লান্ত, চোখ মুখের অবস্থা দেখে নাইটে একটু ঘুমায়নি। খুবই কষ্ট হচ্ছে মেয়েদের। আজকের ইন্ট্রোটা মায়ের তরফ থেকেই থাক। হ্যালো সবাইকে। হঠাৎ করেই দুদিনের প্ল্যানিং নিয়ে চলে গেছিলাম দীঘা। আর যেহেতু নাইট ডিউটি করে যাচ্ছিলাম, এত টায়ার্ড ছিলাম যে ব্লগ করা তো দূরের কথা বলার পর্যন্ত ক্ষমতা আমার ছিল না। ট্রেনে উঠে খাইয়েরও শেষ নেই। আর আমাদের এই খাওয়া শুরু হয়েছে, বাদাম ভাজা খাওয়া হয়ে গেল, ঝালমুড়ি খাওয়া হয়ে গেল, এবার পেয়ারা খাওয়া হচ্ছে। নাইট ডিউটি করে বেরিয়েই প্রথমে বাসে করে হাওড়া চলে এসেছিলাম, আর তারপরে হাওড়া থেকে ডাইরেক্ট দীঘার টিকিট কেটে উঠে বললাম প্রথমে মেদিনীপুর লোকালে। আর উঠেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম শুরু হয়ে গেছে। প্রথমে বাদাম দিয়ে স্টার্ট করলাম, তারপরে পেয়ারা ঝালমুড়ি যা উঠছে সেটাই খাচ্ছি। আর এখানে পেয়ারা সব থেকে বড় পিসটা কিন্তু দিদি নিয়ে নিয়েছে, আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই যে ট্রেনে উঠে মুখ চলা আমাদের শুরু হয়েছে, ওটা এই যে থামবো জানি। ঝালমুড়ি খাওয়া হলো, ঝালমুড়ি না, চাল ভাজা খাওয়া হলো, বাদাম ভাজা খাওয়া হলো, মটর কড়াই ভাজা খাওয়া হলো, আবার পেয়ারা হচ্ছে। তারপর আবার দেখি কি ওঠে। একে তো নাইট করেছি, তার উপরে গরমে ভীষণ কষ্ট হচ্ছিল, সেই জন্য জাস্ট কিছুক্ষণের জন্য চোখটা বুঝেছি। আর মা দেখছি সেটাকেও ক্যামেরা বন্দি করেছে। আর দেখে হয়তো ভাবছো যে গলার মধ্যে রুমাল জড়িয়ে কেন বসে আছি, কারণ ওই একটাই, এত গরম যে একটু রুমালে জলে ভিজিয়ে না গায়ে দিলে শান্তি হচ্ছিল না। যদিও সেদিন সব থেকে বেশি গরম বোধহয় আমাকেই লাগছিল। আর তারপরে যাওয়ার পথে এরকম দিঘিতে প্রচুর পদ্মফুল চাষ হতে দেখলাম। আমরা এখন নেমে পড়েছি পাঁশকুড়া স্টেশনে। প্রচণ্ড গরমে তো আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। গরম হাওয়া দিচ্ছে, যেটা মানে সহ্য করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো তারপরে বসে আমাদের তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা বসে ছাতু খাচ্ছি। মায়ের স্পেশালিটি, মা সব কিছু গুছিয়ে এনেছে। আর পাঁশকুড়া স্টেশনে একটা অদ্ভুত জিনিস দেখছি আমরা, যেটা হচ্ছে এটা হচ্ছে পাঁশকুড়াটা জংশন স্টেশন, তবু কোনো খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, যাই না। এখন 2 ঘন্টা আমাদেরকে বসতে হবে, যাই না কীভাবে বসবে এত গরমের মধ্যে। তারপর অত গরমের মধ্যে বসে 4জনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর আমাদের ট্রেন অবশেষে স্টেশনে ঢুকলো। আর ট্রেনে উঠেই আবার এই শাঁখি পাঁপড়গুলো খেয়ে নিচ্ছিলাম। আর ট্রেনে ওঠার পরেই পাপাজি একটু লাগেজগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিল। আসলে প্রথমে আমরা একটু অন্য জায়গায় বসেছিলাম, তো তারপরে আবার জায়গা চেঞ্জ করছিলাম, তো সেই জন্য পাপাজি সেখান থেকে এনে আগের লাগেজগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিল। ট্রেন ছেড়ে দিয়েছে, দীঘার উদ্দেশ্যে। পাপাজির হাসিটা দেখে নাও। আমরা রওনা দিয়ে দিয়েছি। মনির অবস্থা খুবই কাহিল। দীঘার পথে মুখটা ছড়াও। আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। মনিও ওদিকে শুয়ে পড়েছিল, আমরাও এদিকে প্রায় শুয়ে পড়েছিলাম। আর তারপরে এইভাবে রুমাল ভিজিয়ে সেটা গলায় মাথায় দিতে পুরো রাস্তাটা গেছি। তার কারণ সেদিনকে প্রচণ্ড গরম ছিল, এখনও প্রচণ্ড গরম, বাট সেদিনকে আমাদের হয়তো গরমটা বেশিই লাগছিল কি জানি না, প্রচণ্ড গরম লাগছিল। আর ওদিককার স্টেশনগুলো একদমই অন্যরকম।
মানে কিছুই নেই বলতে গেলে স্টেশনগুলোতে। মানে আমাদের এদিকে স্টেশনে যদিও বা একটা হলেও তো দোকান থাকে, সেটা তো নেই, মানে কিছুই নেই। আমাদের এত জল পিপাসা পেয়েছিল, বাট আমরা কোথাও জল পাইনি, কোনো স্টেশনে না। তারপর একজন দাদাকে দেখলাম যে শশা বিক্রি করছিলেন, আর আমাদের মনে হলো জল না খেতে পাই, অন্তত একটু শশাকে প্রাণটা জুড়োই, এরকম একটা ব্যাপার আর কি। মানে জলের তেষ্টা মেটানোর জন্যই আমরা বেসিক্যালি শশাটা খাচ্ছিলাম। অবশেষে আমরা প্রায় দীঘা পৌঁছে গেছি। এদিকে তাকাও, কেমন ফিলিং? দীঘা পৌঁছে গেলে কি হবে, অবস্থা খুবই খারাপ। কারণ আমরা জল পাই। হ্যাঁ, এখানে কোথাও জল পাওয়া যায় না। জানবো কি করে? প্রতিটা স্টেশনে ঠান্ডা ঠান্ডা জল উঠছিল। আমরা ভাবছি প্রতিটা স্টেশনে উঠছে জল কিনবো। ও বাবা, এখানে তো কোনো স্টেশনে জলই পাওয়া যায় না। লাস্ট অব্দি জলের কষ্ট মেটাতে আমরা একটু শশা খেয়েছি, বাট তাতে কি আর জলের কষ্ট মেটে? তো যাই হোক, মোটামুটি এখন আবার এনার্জেটিক হয়ে গেছি, তার কারণ আমরা অবশেষে দীঘা ঢুকছি সারা দিনের কষ্টের পর। তো চলো গিয়ে দেখা হচ্ছে। মুড়ি প্রচুর ফুটে আছে, কিন্তু এখনো ফোটেনি। বা ফুটেছিল হয়তো, জড়ি তুলে নিয়ে চলে এসছি চলে এসছি চলে এসছি। এই মন্দিরটা দেখেই মোটামুটি বুঝে গেছিলাম যে আমরা একদম কাছাকাছি চলে এসেছি। কারণ আমি আগে কোথাও একটা দেখেছিলাম বা শুনেছিলাম যে দীঘাতেও নাকি পুরীর মতনই জগন্নাথ মন্দির হচ্ছে। তো এই মন্দিরটা দেখেই তো একদম খুশিতে পাগল হয়ে গেলাম। কারণ সারাদিন যেতে সত্যি ভীষণ কষ্ট হয়েছে গরমে, বাট ওই যে কাছাকাছি চলে এলে হ্যাঁ এবার সমুদ্রে যাবো এরকম একটা ব্যাপার, সেই জন্য একদম খুশিতে পাগল হয়ে গেছিলাম। আর বলতে বলতে দেখো একদম দীঘা স্টেশনে ঢুকে পড়েছি। আর এই লেখাটা দেখে কি যে শান্তি। আসলে অনেক ছোটবেলায় গেছিলাম চারজনে মিলে, আর তারপরে কোথাওই যাওয়া হয়নি, তাই প্রচণ্ড আনন্দ হচ্ছিল। ফাইনালি এসছি, ফাইনালি জলের নতুন মন্দির হচ্ছে এটা, তাই তো জগন্নাথ মন্দির বা এরকম কিছু একটা, জানি না। যাই হোক, পুরীর মতো একটা নতুন মন্দির হচ্ছে, একটা আলাদাই মজা কাজ করছে, মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। একে তো স্টেশনে নেমেই একটা ঠান্ডা হাওয়া, আর তার উপরে এরকম সূর্যাস্ত যেতে যেতে ঝাউবন দেখা, মানে আলাদাই অনুভূতি হচ্ছিল। জানি সামান্য দীঘায়, কিন্তু সেটাই আমাদের কাছে অনেক কিছু। দাও ওভার এক্সাইটেড মি, ফাইনালি দীঘায় পৌঁছে গেছি দিদি। আর তারপর দীঘা স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে একটা টোটো ধরে নিলাম। আসলে আমরা হোটেল আগে থাকতেই বুক করে রেখেছিলাম, যেহেতু মা বাবাকে নিয়ে যাচ্ছি যাতে ওদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেই জন্য আগে থাকতে হোটেলটা বুক করে রাখা, এই আর কি। তো ওখান থেকে টোটো ধরে নিলাম, আর এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই রাস্তাটা ওই কদিন ঘুরে না বড্ড প্রিয় হয়ে গেছে। আর এটা হচ্ছে জাহাজ বাড়ি, যেটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ইউটিউবে এত দেখেছি হোটেল দেখার সময় যে তারপর ধারণা হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল, দীঘা তাজ হোটেল, ওখানেই আমরা ছিলাম। আর একদম হোটেলের সামনে চলেও এসেছি, আর ওখানে কিছু ফর্মালিটিস থাকে, তো এখন এই ফর্মালিটিসগুলো আগে কমপ্লিট করে নিলাম, আর তারপর একদম সোজা যাব আমাদের রুমে। একদম বাথরুম যাওয়ার জন্য হয় নাকি? তো রুমে চলে এসেছি, আর মা বাবার তো রুম খুব পছন্দ হয়ে গেছে। আসলে যাওয়ার আগে এই রুমটা নিয়ে একটু ঝামেলাও হয়ে গেছিলো, তো তারপরে যে রুমটা ঠিকঠাক পেয়েছি এটাই অনেক। তো আমরা আমাদের রুমে চলে এসেছি, এবার ফ্রেশ হবো, আর ফ্রেশ হয়ে সমুদ্রে যাওয়ার পালা। রুমটার জন্য প্রচুর ঝামেলা করেছিলাম, যাই হোক যেমন পেয়েছিলাম সেরকম রুমটাই পেয়েছি।
তো এবার সমুদ্রে গিয়ে কথা হচ্ছে। অনেক কষ্ট মোটামুটি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাই সমুদ্রের দিকে একটু দেখা যায়। আর এখানে মার বাবা যে এখন চাবি ঠিক করে দিচ্ছে। আসলে আমাদের তো একেবারেই অভ্যেস নেই, কারণ আমরা কোথাওই মানে বড় হওয়ার পর তো কোথাওই কোনোদিন ঘুরতে যাইনি। তো চলো দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে। আমার মণিকে দেখো সবাই, মণি চুড়িদার পরেছে, আমি খুব মজা পাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর সমুদ্রে যাব, তাই প্রচণ্ড আনন্দ হচ্ছিল। আর আমরা কিন্তু জানতামও না যে সমুদ্রের রাস্তাটা কোন দিকে, বাট ওখানেরই কিছু লোকজনকে জিজ্ঞাসা করলাম আর যেরকম বলে দিয়েছে সেই অনুযায়ী এখন আমরা যাচ্ছি। তো চলো আমাদের সাথে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ফার্স্টেই এসে হোটেলে ঢুকে পড়েছি। কিছু খেয়ে দে তারপরে সমুদ্রে যাব, কারণ সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয়। কেমন ফিলিংস? কেমন ফিলিংস? যাদেরকে জিজ্ঞাসা করেছি তারা কোনো অ্যান্সার দেয়নি, আমার পাপা যে অ্যান্সার দিচ্ছে ভালো। ভালো তো লাগবেই, অনেকদিন পর হাওয়া খেতে গেছি, আবার সমুদ্রে ধারে ভালো লাগবে না? এই যে আমাদের চাউমিন চলে এসছে আর পাপাজির রুটিও রেডি হয়ে গেছে প্রায়। তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি এখন। দিদি তো মানে আসতে না আসতেই শুরু করে দিয়েছে। পাপাজির রুটি আর তড়কা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকেও নিয়ে নিলাম, নাও। চলো। তো আমি ওখানে ভাজা মাছের ছবি তুলতে গেছিলাম, আর ওখানে যে কাকিমা ছিলেন তিনি বলছেন যে তাকেও নিতে হবে ছবিতে, তো সেই জন্য এই কথোপকথন আর কি। আর এখন যাচ্ছি সমুদ্রের দিকে, আর ওখানে তো প্রচুর মার্কেট, এরকম সমুদ্রে যাওয়ার বহু আগে থাকতে পুরো রাস্তাটা জুড়ে এরকম প্রচুর কিছু বসে থাকে সমুদ্রের জিনিস। মনে হচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না, তার কারণ লাইটের শেষ আর হচ্ছে না। আমাদেরকে বলেছি লাস্ট লাইট, বাট লাস্ট লাইটটা আর আসছে না। কোথায় সমুদ্র ভাই? ওটাই তো বলছি, লাস্ট লাইট আর আসছে না। আমরা না রীতিমতো অধৈর্য হয়ে যাচ্ছিলাম, মানে কখন আর সমুদ্র দেখবো, যাচ্ছি তো যাচ্ছি, সমুদ্র আর এসে পৌঁছায় না। অথচ একদম কাছাকাছি চলে এসেছিলাম, আর ওখানে কিন্তু সব সময় একটা গান বাজতে থাকে। কোথায় রে ভাই? আয়, এই তো ঢেউ, এতক্ষণে দেখেছি। অ্যান্ড ফাইনালি সমুদ্র দেখতে পেয়েছি, কিন্তু ওই জায়গাটা না ভীষণ অন্ধকার, হয়তো তোমরা অতটা ভালো করে সেই জন্য বুঝতেও পারছো না। সমুদ্রের জলটা যখন পায়ে এসে লাগে না, আর তার সাথে ঢেউয়ের আওয়াজ, অপূর্ব অনুভূতি। এটা প্রচুর বড় আসছে, ভয় লাগছে। ওই জায়গাটা পুরো অন্ধকার, সেই জন্য ভিড়টাও তোমাদেরকে বোঝাতে পারলাম না। আর মা আর বাবা পিছন দিকে বসেছিল, আর আমি আর দিদি সমুদ্রের ঢেউটা আর হাওয়াটা দুটোই উপভোগ করছিলাম। আর এই ক্যামেরা বন্দিটা কিন্তু পুরোপুরি মা করেছে, একদম অজান্তর। তো ওখানে বেশ অনেকক্ষণ হাওয়া খাওয়ার পর আমরা উঠে এলাম, আর ওই জায়গাটা আসলে খুবই ভিড় ছিল। না হলে ভীষণ সুন্দর, কিন্তু অতটাও ভিড় পছন্দ করি না। এই এত ভিড়ে ভালো লাগে না। তার থেকে আইসক্রিম খাবো, চল না একটু হাঁটি, মোমো খাই। তোর এক্ষুনি খিদে পেয়ে গেল তো। আরে আয়, একটুকু যদি জায়গা ফাঁকা থাকতো তাহলে তো বসতাম। ফাঁকা আছে কোথাও? হ্যাঁ, সেই স্নেহারা এসেছিল মনে আছে, স্নেহারা এসে ছবি তুলেছিল এখানে বসে। জায়গাটা এতটাই ভিড় ছিল যে সমুদ্রের পরে আমরা যে বসবো তার মতো একটুকু জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর সেই জন্যই হাঁটতে হাঁটতে একটু জায়গা খুঁজছিলাম, যাতে চারজনে মিলে বসে আর একটু সমুদ্রের হাওয়া উপভোগ করতে পারি।
সমুদ্রের পাড়ে একটুকু লাইট নেই, সেই জন্য কোনো ভিডিওই করতে পারছি না, বাট এনজয় করছি ওদেরকে। আর এখানে অল্প একটু লাইট আছে, অ্যাডজাস্ট করে নিলাম। আমার বাবাজি আর মা খুব বোর হচ্ছে, ওদের ঘুম দরকার, তাই তো? হাওয়াটা যত গায়ে লাগছে, আমি তো হাওয়ায় পুরো পাগল হয়ে যাচ্ছি। তারপর দিদি আইসক্রিম কিনে আনলো আর আমরা সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর সাথে গিয়ে খেলাম দেখো সমুদ্রের পাড়ে বসে বসে এখন আমরা মোমো খেতে চলেছি। এই যে মাই ফ্যামিলি, এন্ড আমাকে তো দেখা যাচ্ছে না, কি করা যাবে আর? আমার ভিডিও তো কেউ করে দেবে না। এই মোমোর লাইট একটু একটু দেখা যাচ্ছে, এটা আমার ভালো লাগছে। আরে ও খেলো কোথায় রে? দেখ 5 পিস ছিল, ও খাবো না বলে 3 পিস খেয়ে নিল। কি বাজে মেয়ে দেখো। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, কিন্তু লাইটের অভাবে কিছুই সেইভাবে ভিডিও করতে পারিনি। আর কিন্তু অনুভব করছিলাম ব্যাপারটা, ওটাই ভালো লাগছিল। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের আবার হোটেলে 10:30টার মধ্যে ঢুকতে হবে। তো সেই জন্য এখন আবার টলতে টলতে যাচ্ছেন আমার মামনি আর দিদি, কারণ মা এত টায়ার্ড যে মায়ের কিছুই ভালো লাগছে না। আর আমাকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছেন আমার পাহাড়। তো চলো, তো সমুদ্রকে আজকের মতো বাই বাই, আবার কালকে তো দেখা হবে। প্রচুর ভিড় এখন দীঘাতে, প্রচুর মানে প্রচুরই ভিড়। আর তার মধ্যে দিদির যে হ্যাবিটটা আছে, যে দোকানেই দেখতে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, ওটাতে বলছি প্রচুর ভিড়। আমাদের দীঘা ডে 1 মোটামুটি কমপ্লিট। ডে 1 আর কিছুই না, এসছি তো সন্ধ্যেবেলা। বাট ঠিক আছে, সমুদ্রের পাড়ে বসা, এতদিন পর সমুদ্র দেখা, তাও আবার 4 জনে মিলে, যেটা ভাবাই যায় না। আমরা তো মানে 4 জনে মিলে প্রপারলি কোথাওই ঘুরতে যাইনি, শুধু 4 জন মিলে তো কোথাওই ঘুরতে যাইনি। তো বড় হয়ে যাই হোক হলো দীঘাটা। আর এরপরে তো কালকের দিনটা প্রচুর মজা করা বাকি আছে। তো এখন হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি, যাওয়া যাক। মানেই আমাদের কাছে ভাজা মাছের গন্ধ, আর দিদির এটা কেন জানি না ভালো লাগছে। মানে হ্যাঁ, মানে ও ভাজা মাছ খেতে চায়, বাট আমরা একেবারেই খেতে চাই না। কিন্তু এই মেয়েটা চালিয়ে চালিয়ে মেরে ফেলছে, যেখানেই গন্ধ পাচ্ছে এই তো ভাজা মাছের গন্ধ পেয়েছি, ভাজা মাছের গন্ধ পেয়েছি করে যাচ্ছে। এই তো এই যে এই যে এই কোথা থেকে গন্ধটা পাওয়া যাচ্ছিল এবার বোঝা যাচ্ছে। আর ও হচ্ছে মাছ খাবো মাছ খাবো মাছ খাবো, শুধু মাছ ছাড়া আর কিছু বোঝে না, কি আর বলবো। সমুদ্র থেকে বেশ অনেকটাই দূরে চলে এসেছি, বাট এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। পুরো হোটেলে হোটেলে ভর্তি, আর চারপাশে প্রচুর কিছু, ভাজা মাছ তো আছেই, এটা তো দীঘা স্পেশালিস্ট। আমি গন্ধটা একদম নিতে পারি না, যাই হোক। যে কোনো হোটেল খুঁজলে ইউটিউবে মানে এই ট্যাগলাইনটাই বারবার আসে যে জাহাজবাড়ির একদম কাছে। বাট জায়গাটা আসলে কি জানি না, দেখলাম এর মধ্যেই দীঘা কফি হাউস বা এই জিনিসগুলো আছে। এই যে দীঘা কফি হাউস, এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে আমার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল, দীঘা তাজ হোটেল। আচ্ছা, আর একটু কাছাকাছি যাই, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। এই যে আমাদের হোটেল। আজকের ঘোরাটা মোটামুটি ভালোই হলো। মাম্মি যে আমার চুল টুল সব আগে খোপা কর, আগে খোপা কর, আগে চুল বাঁধ বলে বেঁধে দিয়েছে।
যাই না কিসের এত ভয় পায়, আমিও পাই বাট সব জায়গায় নয়। তো যাই হোক আজকের ঘোরাটা মোটামুটি ভালোই হলো। 10:30 প্রায় বাজতেই চললো, আর আমাদেরকে হোটেলে ঢুকে যেতে হবে 10:30টার মধ্যে, সেই জন্য আমরা হোটেলে ঢুকেও যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, তারপর কালকে সকালবেলা কোথায় যাই না যাই দেখা যাক। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আপাতত বাই।